আসো আর কি রেগুলার ব্যাচের থেকে। আমি এই যে এখানে একটা শেয়ার করেছি, দেখো তো শেয়ারটা বোঝা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কি স্ক্রিনের মধ্যে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন সাবস্টিটিউশন মানে কি? সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন। ধরো এর পাশে 1 এর পাশে 2 বসে আছে, এখন 2টা উঠে গেল এবং সেই জায়গায় 3 এসে বসলো, তাহলে এখন 1 এর পাশে 3 বসে আছে, তাহলে 2 ইজ সাবস্টিটিউটেড বাই 3। হ্যাঁ, 2 এর পরিবর্তে 3 এসে বসলো, কাজে 2 ইজ সাবস্টিটিউটেড বাই 3। সাবস্টিটিউশন মানে হচ্ছে একজনের পরিবর্তে আরেকজন এসে সেখানে সেই জায়গাটাকে দখল করা, এটাই হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। রিঅ্যাকশনের মেকানিজমে আমরা ফার্স্ট চ্যাপ্টার হিসেবে পড়বো হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ভিতরের কাহিনী বা ভিতরে কিভাবে ইলেকট্রন আসা যাওয়া করে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হয় সেটাই আমরা এখন এই চ্যাপ্টারের মধ্যে দেখব। তো এটা বোঝার জন্য প্রথমে আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। প্রথমে হচ্ছে হোয়াট ইজ হোমোলাইটিক অ্যান্ড হেটেরোলাইটিক রিঅ্যাকশন। হোমোলাইটিক এবং হেটেরোলাইটিক রিঅ্যাকশন কি বা কাকে বলে? ধরো এ আর বি এর মধ্যে একটা বন্ড আছে, সবসময় মনে রাখবা যে যখন একটা বন্ড তৈরি হয় তখন এক জোড়া ইলেকট্রন লাগে। এক জোড়া মানে হচ্ছে দুটো। হ্যাঁ, যখন একটা বন্ড তৈরি হয় তখন ধরো এ আর বি এর মধ্যে একটা বন্ড আছে, এই বন্ডটা তৈরি করতে এক জোড়া বা দুটো ইলেকট্রন লেগেছে। আচ্ছা, এখন এই বন্ডটা যদি যখন ভেঙে যায়, বন্ডটা যদি এইভাবে ভাঙে, বন্ডটা ধরো ভেঙে গেল, বন্ডটা এইভাবে যদি ভাঙে যে এই এক জোড়া ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এ নিয়ে নিল আর আরেকটা ইলেকট্রন বি নিয়ে নিল এবং এভাবে তারা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেল, যদি ব্যাপারটা এরকম হয় তাহলে সেটাকে আমরা বলি হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। সেটাকে আমরা বলি হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। শোনা যাচ্ছে? হ্যালো? জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। মাঝে মাঝে একটু রেসপন্স করো, না হলে তো হচ্ছে আমি তোমাদেরকে যেহেতু দেখতে পাচ্ছি না এখানে অনলাইন ক্লাসে, কাজেই হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা হচ্ছে মাঝে মাঝে ইয়েস ম্যাম বা নো ম্যাম এভাবে বলে রেসপন্সটা করলে আমি বুঝতে পারবো। জি ম্যাম। ওকে, এখন আসো যে এ বি এর মধ্যে বন্ধনটা যদি এভাবে ভেঙে গেল যে এ একটা ইলেকট্রন নিয়ে নিল এবং বি একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেল, এই দেখো মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছি, এর মানে কি এদের মধ্যে কিন্তু কোনো বন্ড নাই এখন আর, এরা এ একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেছে, বি একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেছে, অর্থাৎ বন্ধনের মধ্যে যে এক জোড়া ইলেকট্রন লেগেছিল সে এক জোড়া ইলেকট্রন এরা ইকুয়ালি দুজনের নিয়ে আলাদা হয়ে গেল। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলি হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। সেটাকে আমরা কি বলি? হোমোলাইটিক বন্ড ক্লিভেজ বা ব্রেকেজ বলতে পারো। অথবা যখন বন্ধনটা তৈরি হচ্ছে তখন যদি এইভাবে তৈরি হয় যে এ একটা ইলেকট্রন প্রোভাইড করলো এবং বি আরেকটা ইলেকট্রন প্রোভাইড করলো, একটা একটা করে ইলেকট্রন প্রোভাইড করার মাধ্যমে যদি এদের মধ্যে বন্ধনটা তৈরি হয় তাহলে সেটাই হচ্ছে হোমোলাইটিক বন্ড ফরমেশন। হোমোলাইটিক বন্ড ফরমেশন, ঠিক আছে? তাহলে হোমোলাইটিক বন্ড ক্লিভেজ হচ্ছে যে দুজন সদস্য ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হলো, এখানে কিন্তু ইলেকট্রনের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো, একটা একটা করে ইলেকট্রন নিয়ে তারা আলাদা হয়ে গিয়েছিল, অথবা ইলেকট্রন প্রোভাইড করলো ইকুয়ালি, মানে দুজনেই একটা একটা করে ইলেকট্রন প্রোভাইড করার মাধ্যমে তাদের মধ্যে বন্ধনটা তৈরি হলো। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে দিস ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ হোমোলাইটিক বন্ড ক্লিভেজ এন্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ হোমোলাইটিক বন্ড ফরমেশন এন্ড দিস ইজ দ্য, মানে এই দুটো মিলে এটা হচ্ছে হোমোলাইটিক রিঅ্যাকশনের উদাহরণ। বোঝা গেছে হোমোলাইটিক রিঅ্যাকশন তাহলে কাকে বলছি আমরা? The homolytic reactions are those in which the electrons of the bonding pair are taken away or provided singly। মানে হচ্ছে বন্ডিং পেয়ারের মধ্যে যে দুটো ইলেকট্রন, মানে এই যে বন্ডিং এর মধ্যে যে এক পেয়ার ইলেকট্রন, সেই এক পেয়ার ইলেকট্রন তারা প্রোভাইড করতেছে সিঙ্গলি মানে একটা করে, অথবা টেকেন অ্যাওয়ে যখন বন্ধনটা ভেঙে যাচ্ছে তখন নিয়ে নিচ্ছে সিঙ্গলি। হ্যাঁ, তাহলে হোমোলাইটিক রিঅ্যাকশনে এককভাবে ইলেকট্রনের আসা যাওয়া হয় একটা একটা করে। যেমন এখানে দেখো উদাহরণ তোমাদের শীটের মধ্যে উদাহরণ দেওয়া আছে যে এ বি এর মধ্যে এই যে মাঝখানে দুটো ডটেড লাইন দেওয়া হয়েছে, মানে কি এদের মধ্যে একটা বন্ধন আছে, সেই বন্ধনের এক জোড়া ইলেকট্রনটাকে এইভাবে দেখানো হয়েছে।
এ বি এর মধ্যে বন্ধনটা ভেঙে গেল, এ একটা ইলেকট্রন নিয়ে নিল, বি একটা ইলেকট্রন নিয়ে নিল, অথবা ফরমেশন যখন হচ্ছে তখন এ একটা ইলেকট্রন প্রোভাইড করছে আর বি একটা ইলেকট্রন প্রোভাইড করছে এবং তাদের মধ্যে এ বি এর মধ্যে বন্ধনটা হচ্ছে। অথবা আমরা যদি একই সাথে সিমালটেনিয়াসলি বন্ড ফরমেশন এন্ড বন্ড ক্লিভেজটা দেখি, বন্ড ফরমেশন আর বন্ড ক্লিভেজটা যদি আমরা একসাথে দেখি, যেমন ধরো এই যে এখানে এ বি এর মধ্যে একটা স্টেবল বন্ড আছে সে, আর সি এর একটা ইলেকট্রন আছে, হ্যাঁ। তো এ বি এর বন্ধনটা ভেঙে গেল, এ বি এর যে স্টেবল যে বন্ডটা সেটা ভেঙে গেল হোমোলাইটিক্যালি। এ একটা ইলেকট্রন নিয়ে নিল, বি একটা ইলেকট্রন নিয়ে নিল, তো এ একটা ইলেকট্রন নিয়ে ধরো আলাদা হয়ে গেল, এ একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেল, আর বি এর যে একটা ইলেকট্রন ছিল সেই একটা ইলেকট্রন আর এখানে সি এর একটা ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন নিয়ে বিসি এর মধ্যে বন্ধন তৈরি হলো। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে বিসি এর মধ্যে বন্ধনটা তৈরি হলো হোমোলাইটিক্যালি, তাহলে এক্ষেত্রে দেখো যে বি এর একটা ইলেকট্রন ছিল, এখান থেকে বন্ধন ভাঙার ফলে এ বি এর মধ্যে বন্ধনটা হোমোলাইটিক্যালি ভেঙে গিয়েছিল, এ একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেল, আর বি এর ছিল একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন আর সি এর একটা ইলেকট্রন নিয়ে বিসি এর মধ্যে বন্ধনটা তৈরি হলো। সো এখানে আমরা একই সাথে বন্ড ফরমেশন এন্ড বন্ড ক্লিভেজটা আমরা দেখলাম যে এ বি এর বন্ড ক্লিভেজ হলো হোমোলাইটিক্যালি আর বিসি এর বন্ড ফরমেশন হলো হোমোলাইটিক্যালি। ঠিক আছে? ম্যাম, আচ্ছা, এখন হ্যাঁ বলো। ইলেকট্রনগুলো কি সবার সাথে একদম সমান থাকে? ইলেকট্রনগুলো সবার সাথে সমান থাকে না সব সময়, কিন্তু হোমোলাইটিক রিঅ্যাকশনে দুজন সদস্যের মধ্যে ইলেকট্রনের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। জি ম্যাম। ঠিক আছে? ম্যাম, হোমোলাইটিক এটা শুধু রিঅ্যাকশনটা হোমোলাইটিকের ক্ষেত্রে। হোমোলাইটিক, আমি তো হোমোলাইটিকই পড়ছি, আমরা তো এখন হোমোলাইটিক রিঅ্যাকশনই করছি। আচ্ছা, এখন আসো যেমন ধরো ব্রোমিন, হ্যাঁ, একটা ব্রোমিন মলিকুলের মধ্যে কয়টা ব্রোমিন অ্যাটম আছে বলতো? একটা ব্রোমিন মলিকুলের মধ্যে ম্যাম, 4টা। দুটো ব্রোমিন অ্যাটম আছে। ব্রোমিন এটা হচ্ছে একটা ব্রোমিন বি2। মলিকুল। সরি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রি 1 2 এর বেসিক নলেজ গুলো আসলে এখানে লাগবে। হ্যাঁ, জি এটা ম্যাম। কিন্তু লাগবে। এটা হচ্ছে একটা ব্রোমিন মলিকুল। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জানতে হবে যে দিস ওয়ান ইজ ব্রোমিন মলিকুল। এটা কিন্তু আমি আর মলিকুলের সংজ্ঞায় যাব না, অ্যাটমের সংজ্ঞায় যাব না, ওগুলো তোমরা পড়ে আসছো। সো ওগুলোর নলেজ গুলো কিন্তু লাগবে। আচ্ছা, একটা ব্রোমিন মলিকুলের মধ্যে দুটো ব্রোমিন অ্যাটম আছে। এখন এই ব্রোমিন মলিকুলের যে দুটো ব্রোমিন অ্যাটম, এই বন্ধনটা যদি এইভাবে ভেঙে যায় যে একটা ব্রোমিন অ্যাটম তার ইলেকট্রন নিয়ে নিল, মানে আউটার মোস্ট, অনেকগুলি ইলেকট্রনই তো আছে, আমরা আউটার মোস্ট শেলের ইলেকট্রনের কথা বলছি, মানে যে দুটো ইলেকট্রন তারা শেয়ারিং এর মাধ্যমে ব্রোমিন মলিকুলটা তৈরি হয়েছিল, এখন যদি বন্ধনটা এভাবে ভেঙে যায় যে আউটার মোস্ট শেলের একটা ইলেকট্রন, একটা অ্যাটমের, একটা ব্রোমিন অ্যাটমের আউটার মোস্ট শেলের একটা ইলেকট্রন আর আরেকটা ব্রোমিন অ্যাটমের আউটার মোস্ট শেলের আরেকটা ইলেকট্রন, আউটার মোস্ট শেলের ইলেকট্রন মানে সবচেয়ে বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের কথা বলছি, ভিতরে কিন্তু আরো ইলেকট্রন আছে ব্রোমিনে, তাই না? ব্রোমিনে তো আরো ইলেকট্রন আছে, সেটার কথা আমি বলতেছি না, আমি শুধু আউটার মোস্ট শেলের ইলেকট্রনের কথা বলছি, যেটা শেয়ারিং এর মাধ্যমে এই ব্রোমিন মলিকুলটা তৈরি হয়েছিল। এখন ব্রোমিন মলিকুলটা যখন ভেঙে যায় তখন সেটা হোমোলাইটিক্যালি ভাঙে এবং আউটার মোস্ট শেলের একটা একটা করে ইলেকট্রন তারা কিন্তু নিয়ে আলাদা হয়ে যায়। সো দিস ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ হোমোলাইটিক রিঅ্যাকশন। হোমোলাইটিক বন্ড ক্লিভেজের আমরা উদাহরণটা এখানে কিন্তু দেখলাম। হ্যাঁ, হোমোলাইটিক বন্ড ক্লিভেজের উদাহরণটা কিন্তু আমরা এখানে দেখলাম যে একটা একটা করে কিন্তু ইলেকট্রন নিয়ে তারা আলাদা হয়ে গেছে, তাই না? এটাই তো ছিল হোমোলাইটিক রিঅ্যাকশনের মানে হ্যালো, এই তনয়, মিউট করো, তোমারটাতে সাউন্ড আসতেছে। অনেক শব্দ হচ্ছে। তনয়, মিউট করে রাখো। তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে সে আনমিউট হয়ে কোয়েশ্চেনটা করবে, আদারওয়াইজ সবাই মিউট থাকো। হ্যাঁ, কারণ এখানে অনেক সময় অনেক শব্দ হয়। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে এই যে ব্রোমিন মলিকুলের কথা বলতেছিলাম যে একটা ব্রোমিন মলিকুলে যখন ভেঙে যাচ্ছে দুটো ব্রোমিন অ্যাটম আলাদা হয়ে যাচ্ছে এবং এই দুটো ব্রোমিন অ্যাটম একটা একটা করে ইলেকট্রন, তারা যে ইলেকট্রনগুলো শেয়ার করার মাধ্যমে ব্রোমিন মলিকুলটা তৈরি হয়েছিল সেই ইলেকট্রনগুলো কিন্তু একটা একটা করে ইলেকট্রন নিয়ে তারা আলাদা হয়ে যায়। সো দিস ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। সো হোমোলাইটিক বন্ড ক্লিভেজ বা হোমোলাইটিক বন্ড ফরমেশনে আমরা কি দেখি? ইলেকট্রনের সিঙ্গলি আসা যাওয়া দেখি, সিঙ্গেল ইলেকট্রনের আসা যাওয়া দেখি। আচ্ছা, এরপরে আসো যে হেটেরোলাইটিক রিঅ্যাকশন। এরপরে আরেকটা রিঅ্যাকশন আমরা বলবো হচ্ছে হেটেরোলাইটিক রিঅ্যাকশন। হেটেরোলাইটিক রিঅ্যাকশনে কি হয়? হেটেরোলাইটিক রিঅ্যাকশনে যখন বন্ডটা ভাঙে, ধরো এ বি এর মধ্যে এক্সিস্টিং একটা বন্ড আছে, সেই এ বি এর মধ্যে বন্ধনটা যখন যদি এইভাবে ভাঙে যে বন্ধনের কয়টা ইলেকট্রন আছে, বন্ধনে একটা বন্ড তৈরি করতে কয়টা ইলেকট্রন?
দুইটা দুইটা দুইটা। লাগবে ম্যাম। ওকে, তাহলে বন্ডটা যদি এইভাবে ভাঙে যে এ দুটো ইলেকট্রন নিয়ে নিল, এর কাছেই দুটো ইলেকট্রন চলে গেল, আর বি কোনো ইলেকট্রনই পেল না। যদি বন্ড ক্লিভেজটা এইভাবে হয় যে এর কাছেই দুটো ইলেকট্রন চলে গেল আর বি কোনো ইলেকট্রন পেল না, হ্যাঁ, এখানে কিন্তু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো ইলেকট্রনের, তাই না? ইলেকট্রনের আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো, তাই তো? এখানে কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় নাই। কারণ কি, যখন বন্ধনটা ভাঙলো তখন দুটো ইলেকট্রনই যে কোনো একজন সদস্য পেয়ে গেল, ধরো এ পেয়ে গেল দুটো ইলেকট্রন আর বি কোনো ইলেকট্রন পেল না, তাহলে যে দুটো ইলেকট্রনই পেয়ে গেল সে হয়ে গেল কি নেগেটিভ চার্জ, আর যে কোনো ইলেকট্রনই পেল না সে কি হয়ে গেল, পজিটিভ সে কি চার্জ, হয়ে গেল, পজিটিভ সে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ। সে পজিটিভ চার্জ হয়ে যাবে। তো এইরকম যদি ব্যাপারটা ঘটে তাহলে সেটাকে আমরা বলি হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ, হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। অথবা হেটেরোলাইটিক বন্ড ফর্মেশনও হতে পারে যে দুজন সদস্যের মধ্যে যে কোনো একজন সদস্য দুটো ইলেকট্রনই প্রোভাইড করবে আর আরেকজন কোনো ইলেকট্রনই প্রোভাইড করবে না। হ্যাঁ, বন্ধনের জন্য যে দুটো ইলেকট্রন দরকার সে দুটো ইলেকট্রনের যে কোনো একজন সদস্য দুটো ইলেকট্রনই প্রোভাইড করবে, ধরো এ দুটো ইলেকট্রনই প্রোভাইড করলো এবং বি কোনো ইলেকট্রন প্রোভাইড করলো না, এবং তাদের মধ্যে যদি বন্ধনটা তৈরি হয় তাহলে সেটাও হচ্ছে হেটেরোলাইটিক বন্ড ফর্মেশন। ঠিক আছে, সুতরাং আমরা দেখলাম যে হেটেরোলাইটিক বন্ড ফর্মেশনে ইলেকট্রন পেয়ার হিসেবে আসা যাওয়া করে, মানে দুটো করে আসা যাওয়া করে, হয় যে কোনো একজন সদস্য দুটোই নিয়ে নিচ্ছে অথবা যে কোনো একজন সদস্য দুটোই প্রোভাইড করছে। কাজে এখানে ইলেকট্রনের কিন্তু পেয়ার হিসেবে আসা যাওয়া করে হেটেরোলাইটিক বন্ড রিঅ্যাকশনে, হেটেরোলাইটিক রিঅ্যাকশনে। এবং হেটেরোলাইটিক রিঅ্যাকশনে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়। ক্যাটায়ন আমরা কাকে বলবো, কোনো একটা এলিমেন্টের উপরে, কেমিক্যাল এলিমেন্টের উপর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যানায়ন, সেটাকে আমরা কি বলি, অ্যানায়ন। হ্যাঁ, আর যদি কোনো একটা কেমিক্যাল এলিমেন্টের উপর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্যাটায়ন। ধরো এখানে এ মাইনাসটা হচ্ছে অ্যানায়ন আর বি প্লাসটা হচ্ছে ক্যাটায়ন। সুতরাং এখানে কিন্তু হেটেরোলাইটিক রিঅ্যাকশনে কিন্তু চার্জ পার্টিকেলের সৃষ্টি হয়, কিন্তু হোমোলাইটিক রিঅ্যাকশনে আমরা কিন্তু কোনো চার্জড পার্টিকেল দেখি নাই, তাই না? কিন্তু হেটেরোলাইটিক রিঅ্যাকশনে কিন্তু বলো ম্যাম, অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে একটু মানে হইছে, আরেকবার যদি বলতেন। অ্যানায়ন এবং ক্যাটায়ন মানে হচ্ছে কোনো একটা কেমিক্যাল এলিমেন্টের উপর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যানায়ন, আর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্যাটায়ন। জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা, যেমন এখানে এ মাইনাস মানে এর উপর নেগেটিভ চার্জ, তাহলে এটা হচ্ছে অ্যানায়ন, এ মাইনাসটা হচ্ছে অ্যানায়ন, আর বি এর উপর পজিটিভ চার্জ এটা হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হচ্ছে হেটেরোলাইটিক রিঅ্যাকশনে, অর্থাৎ হেটেরোলাইটিক রিঅ্যাকশনের এটা একটা বৈশিষ্ট্য যে এখানে ক্যাটায়ন অথবা অ্যানায়ন তৈরি হয়। কিন্তু হোমোলাইটিক রিঅ্যাকশনে আমরা কিন্তু ক্যাটায়ন অ্যানায়নের ফর্মেশন দেখি নাই, তাই না? এখানে কিন্তু জাস্ট ইলেকট্রনগুলো আউটার মোস্ট শেলে একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল। আউটার মোস্ট শেলে যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা বলি ফ্রি র্যাডিক্যাল। আউটার মোস্ট শেলে যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, ফ্রি র্যাডিক্যাল, তাই না? ফ্রি র্যাডিক্যাল বলি। এখন আউটার মোস্ট শেলে সিঙ্গেল ইলেকট্রন মানে কি, আউটার মোস্ট শেলে আমরা জানি যে অরবিটালে, যে কোনো অরবিটালে কিন্তু দুটো করে ইলেকট্রন থাকে, এবং অরবিটালে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে মানে স্টেবল। এখন আউটার মোস্ট শেলে যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকা মানে কি, আউটার মোস্ট শেলের যে কোনো একটা অরবিটালে একটা ইলেকট্রন আছে, তার মানে কি ওই অ্যাটমটা যার আউটার মোস্ট শেলে একটা সিঙ্গেল ইলেকট্রনই আছে, অর্থাৎ যার অরবিটালে দুটো ইলেকট্রনের জায়গায় একটা ইলেকট্রন আছে, সে হন্যে হয়ে খুঁজতে থাকবে আরেকটা ইলেকট্রন যাতে করে সে অরবিটালের দুইটা ইলেকট্রন যেন সে পূর্ণ করতে পারে। এজন্য ফ্রি র্যাডিক্যাল গুলো কিন্তু খুব রিঅ্যাক্টিভ হয়, হ্যাঁ, খুব রিঅ্যাক্টিভ এলিমেন্ট হয়। সুতরাং আমরা দেখেছিলাম কিন্তু যে হোমোলাইটিক রিঅ্যাকশনে কিন্তু আউটার মোস্ট শেলে সিঙ্গেল ইলেকট্রন মানে একটা করে ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গিয়েছিল, কাজেই তারা আউটার মোস্ট শেলে সিঙ্গেল ইলেকট্রন ছিল এবং এখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছিল হোমোলাইটিক রিঅ্যাকশনে। কিন্তু হেটেরোলাইটিক রিঅ্যাকশনে কিন্তু ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় নাই, হেটেরোলাইটিক রিঅ্যাকশনে ক্যাটায়ন অথবা অ্যানায়ন তৈরি হয়েছে। ঠিক আছে, সো দিস ওয়ান, এগুলো কিন্তু ডিফারেন্স, এগুলো কিন্তু সরাসরি ডিফারেন্স আকারে তোমাদের শীটের মধ্যে কিন্তু নাই। আমি কিন্তু অনেক কথাই বলবো যেগুলো তোমাদের লেকচার শীটে সরাসরি থাকবে না, কিন্তু পরীক্ষায় আসতে পারে, কারণ আমি এটা কিন্তু ক্লাস লেকচারের মধ্যেই বলছি। যারা ক্লাস লেকচারটা অ্যাটেনটিভলি করবে বা আমার লেকচারের একটা নোটটা কথা ছিল নেবে। ম্যাম, বলো ম্যাম এখানে মানে হোমোলাইটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রত্যেকটারে একটা করে ইলেকট্রন মানে
তার মানে লাস্ট অরবিটালে থাকবে। যখন সেটা ক্লিভেজ হচ্ছে তখন যেই হ্যাঁ। ইলেকট্রন গুলো দিয়ে তাদের বন্ডটা তৈরি হয়েছিল সেই বন্ডটা যখন ভেঙে যাচ্ছে তখন ওই ইলেকট্রন গুলো একটা একটা করে আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন ম্যাম এটা তো মানে বেশি রিয়াক্টিভ, মানে বেশি রিয়াকশন করতে পারে, মানে রিয়াকশনের ক্ষেত্রে বেশি প্রিফার করে এই মানে না ইয়াটা। এটা বলা যায় না যে হেমোলাইটিক রিঅ্যাকশনই বেশি প্রকার হবে। এটা হচ্ছে তোমার সাবস্টেন্সের নেচার অনুযায়ী যে সেটা হোমোলাইটিক রিঅ্যাকশনে যাবে নাকি হেটেরোলাইটিক রিঅ্যাকশনে যাবে। কিন্তু হেটেরোলাইটিক রিঅ্যাকশনের ফলে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, এন্ড ফ্রি র্যাডিক্যালস গুলো হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভ এলিমেন্ট। ফ্রি র্যাডিক্যাল গুলো রিঅ্যাক্টিভ এলিমেন্ট, কিন্তু ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে কিভাবে? হোমোলাইটিক রিঅ্যাকশনের মাধ্যমে তো তৈরি হবে। জি তো ম্যাম। এলিমেন্টটা ক্লিভেজ হবে হোমোলাইটিক রিঅ্যাকশনের মাধ্যমে না হেটেরোলাইটিক রিঅ্যাকশনের মাধ্যমে, সেটা তো তুমি বলতে পারতেছো না। তার নেচার অনুযায়ী এটা ডিপেন্ড করবে। আমি কি বোঝাতে পারছি? জি ম্যাম বুঝতে পারছি। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে হ্যাঁ মানে হেটারোলাইটিক রিঅ্যাকশনে যেটাতে কোনো ইলেকট্রনই থাকছে না, মানে একজনই তো দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মানে ওই যার কাছে বন্ধ কোনো হ্যাঁ ইলেকট্রন থাকছে না বলতে ওই বন্ধনের ইলেকট্রন গুলো সে পাচ্ছে না, তার তো অন্য ইলেকট্রন তো তার আছে, জি ম্যাম। কিন্তু ওই বন্ধনের মধ্যে যে একজোড়া ইলেকট্রন সেই একজোড়া ইলেকট্রনের মধ্যে সে কোনো ভাগ পাচ্ছে না। যে ম্যাম এই ক্ষেত্রে কি মানে কেউ মানে রিঅ্যাকশনের ক্ষেত্রে বেশি করতে পারবে, কেউ কম করতে পারে, এরকম আছে? মানে যার কাছে ইলেকট্রন নাই সে কি রিঅ্যাকশনে বেশি প্রিফার করতে পারবে এরকম? না সেরকম কিছু না, মানে হচ্ছে তার ইলেকট্রন নাই, সে তো নেগেটিভ চার্জ, সে হচ্ছে নেগেটিভ চার্জ, সে হন্যে হয়ে খুঁজবে আরেকটা পজিটিভের সাথে রিঅ্যাকশন করার জন্য, যে পজিটিভ সে হন্যে হয়ে খুঁজবে আরেকটা নেগেটিভের সাথে রিঅ্যাকশন করার জন্য। দুজনেই তো রিঅ্যাক্টিভ এলিমেন্ট, কারণ তারা আয়ন, দুজনেই চাইবে। আয়নটা কিন্তু কখনোই স্টেবল না। কোনো একটা এলিমেন্টের উপর যখন আয়ন, তখন সে চাইবে অপোজিট আয়নের সাথে যুক্ত হয়ে নিউট্রাল হয়ে যেতে। কাজে নেগেটিভ যে তৈরি হলো সে কম রিঅ্যাক্টিভ, যে পজিটিভ সে বেশি রিঅ্যাক্টিভ, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। হ্যাঁ, এটা নির্ভর করবে তাদের ইলেকট্রোনেগেটিভিটির উপরে, হ্যাঁ, তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণের উপরে। তো নেগেটিভ ফ্যাক্টর গুলো অবশ্যই পজিটিভ কোনো একটা ফ্যাক্টরের সাথে যুক্ত হয়ে নিউট্রাল কোনো একটা কম্পাউন্ড তৈরি করতে চাইবে, আর পজিটিভ কোনো একটা রিয়েজেন্ট সেটা নেগেটিভ কোনো একটা রিয়েজেন্টের সাথে যুক্ত হয়ে নিউট্রাল কম্পাউন্ড তৈরি করতে চাইবে, নিউট্রাল হয়ে যেতে চাবে। ঠিক আছে? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, নিউট্রাল হয়ে হওয়া হচ্ছে তাদের লক্ষ্য। যে কোনো রিয়েজেন্টের যারা যখন চার্জ হিসেবে থাকে, চার্জ পার্টিকেল কিন্তু কখনোই স্টেবল না। হ্যাঁ, চার্জ গুলো সবসময় চাবে যে অপোজিট চার্জের সাথে যুক্ত হয়ে যেতে। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখলাম যে এগুলো কিন্তু ডিফারেন্স। হ্যাঁ, আমি ডিফারেন্স গুলো বলতেছিলাম যে হোমোলাইটিক এন্ড হেটেরোলাইটিক রিঅ্যাকশনের ডিফারেন্স গুলো, যে হোমোলাইটিক রিঅ্যাকশনে কিন্তু ইলেকট্রনের সিঙ্গেল আসা যাওয়া হয়, হেটেরোলাইটিক রিঅ্যাকশনে ইলেকট্রন পেয়ার হিসেবে আসা যাওয়া হয়। হোমোলাইটিক রিঅ্যাকশনে কিন্তু আমরা ফ্রি র্যাডিক্যালের ফর্মেশন দেখছি, আর হেটেরোলাইটিক রিঅ্যাকশনে আমরা ফ্রি র্যাডিক্যালের ফর্মেশন দেখছি না। হোমোলাইটিক রিঅ্যাকশনে আমরা কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হতে দেখছি না, কিন্তু হেটেরোলাইটিক রিঅ্যাকশনে আমরা ক্যাটায়ন বা অ্যানায়নের ফর্মেশনটা দেখছি, তাই না? এগুলো কিন্তু জি ম্যাম। চলে আসলো আমার লেকচারের মধ্যে। আচ্ছা, এখন দেখো তাহলে হচ্ছে যদি হেটেরোলাইটিক রিঅ্যাকশনটা তাহলে কি, তাহলে ইলেকট্রন যদি যে কোনো একজন সদস্য যদি দুটো পেয়ে যায়, আমরা যদি এখন সিমালটেনিয়াসলি একই সাথে বন্ড ফরমেশন এন্ড বন্ড ক্লিভেজটা দেখি। যেমন ধরো এবি এর মধ্যে একটা স্টেবল বন্ড আছে, এবি এর মধ্যে একটা স্টেবল বন্ড আছে এবং সি দুটো ইলেকট্রন নিয়ে আছে। হ্যাঁ, সি এর ধরো ইলেকট্রন রিচ, সে তার কাছে দুটো ইলেকট্রন আছে, এবং এ বি এর মধ্যে একটা স্টেবল বন্ড আছে। এখন এ বি এর মধ্যে বন্ধনটা যদি হেটেরোলাইটিক্যালি ভেঙে যায়, হ্যাঁ, এবং ধরো এ দুটো ইলেকট্রন নিয়ে নিল, এ দুটো ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেল, এবং বি এর কাছে কোনো ইলেকট্রন নাই, এখন বি এর কাছে কোনো ইলেকট্রন নাই, এখন বি পজিটিভ হিসেবে আছে, এখানে আছে সি এর একটা নেগেটিভ আছে, সি নেগেটিভ। আমি ইলেকট্রন রিচ বোঝানোর জন্য এখানে দুটো ইলেকট্রনই দিয়ে দিচ্ছি, মানে সে বন্ধনের দুটো ইলেকট্রনই সে প্রোভাইড করতে সক্ষম, মানে এই সিটা কিন্তু এখানে ইলেকট্রন রিচ, মানে সে নেগেটিভ পার্টিকেল। সো এখানে বিটা যখন পজিটিভ হয়ে যাবে এবং সিটা যখন নেগেটিভ, তখন বিসি এর মধ্যে একটা বন্ধন তৈরি হবে হেটেরোলাইটিক্যালি, তাই না? বিসি এর মধ্যে একটা হেটেরোলাইটিক্যালি বন্ধনটা তৈরি হলো। তাহলে এখানে আমরা সিমালটেনিয়াসলি কিন্তু বন্ড ফরমেশনটা এবং বন্ড ক্লিভেজটা দেখলাম হেটেরোলাইটিক্যালি, যে এবি এর বন্ধনটা ভেঙেছে হেটেরোলাইটিক্যালি, আর বিসি এর বন্ধনটা তৈরি হয়েছে হেটেরোলাইটিক্যালি। সো এখানে একই সাথে সিমালটেনিয়াসলি বন্ড ফরমেশন এন্ড বন্ড ক্লিভেজটা আমরা দেখলাম। আচ্ছা, এখন একটা রিয়েল এক্সাম্পল আমরা যদি দেই, যে ধরো হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুজন সদস্যের মধ্যে যখন বন্ধন তৈরি হবে, তখন বা প্রথম বন্ধন ভাঙাটা আমরা দেখি, যে হাইড্রোজেন ক্লোরাইডের বন্ধনটা যখন ভাঙবে, তখন এই বন্ধনের দুটো ইলেকট্রনই সে ক্লোরিন নিয়ে নিবে এবং ক্লোরিনটা হয়ে যাবে ক্লোরাইড আয়ন,
এবং কোনো ইলেকট্রনই হাইড্রোজেন পাবে না এবং হাইড্রোজেনটা হয়ে যাবে প্রোটন H+। হ্যাঁ, অথবা যখন বন্ধনটা যেমন তৈরি হবে তখন একটা প্রোটন বা H+ এবং একটা ক্লোরাইড আয়নের মধ্যে বন্ধনটা তৈরি হবে। সো এইখানে আমরা বন্ড ফর্মেশন এন্ড বন্ড ক্লিভেজটা দেখলাম হেটেরোলাইটিক্যালি হলো। আচ্ছা, এখন এই যে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে বন্ধনটা যে ভাঙলো, ক্লোরিন পেয়ে গেল দুটো ইলেকট্রনই, তাই না? এই বন্ধনের দুটো ইলেকট্রনই ক্লোরিন পেয়ে গেল। ব্যাপারটা এই না যে ক্লোরিনের দুটো ইলেকট্রনই শুধু আছে, ক্লোরিনের কিন্তু অন্য ইলেকট্রনও আছে, আমি সেগুলোর কথা বলছি না। আমি শুধু এই বন্ধনের যে দুটো ইলেকট্রন সেটা কার কাছে যাবে সেই কথা বলছি। এই বন্ধনের দুটো ইলেকট্রনই কিন্তু ক্লোরিন পেয়ে গেছে এবং ক্লোরিনটা হয়ে গেছে ক্লোরাইড আয়ন। এখন ক্লোরিনটাই কেন পেলো, কেন হাইড্রোজেন পেলো না? মানে দুজন সদস্যের মধ্যে যখন হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ হয় তখন যে কোনো একজন সদস্যই দুটো ইলেকট্রন পেয়ে যায়, আরেকজন পায় না। হ্যাঁ, তো এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির কারণে। ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি সেই সদস্যই হচ্ছে ইলেকট্রনটা পায়। ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি? ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। হ্যাঁ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ইলেকট্রোনেগেটিভিটি যেই সদস্যের বেশি, অর্থাৎ দুজন সদস্যের মধ্যে ধরো বন্ধনটা তৈরি হলো এবং তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেক বেশি, মানে একজনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি আর আরেকজনের ইলেকট্রোনেগেটিভিটি ওর তুলনায় অনেক কম। হ্যাঁ, তাহলে এদের মধ্যে যখন বন্ধনটা ভেঙে যায় তখন যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই কিন্তু ওই বন্ধনের এক জোড়া ইলেকট্রন সে নিয়ে নেয়, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে কিন্তু ওই বন্ধনের দুটো ইলেকট্রন সে পায় না। ক্লিয়ার? আচ্ছা, যেমন ধরো মিথাইল ব্রোমাইড। হ্যাঁ, মিথাইল ব্রোমাইডে এখানে বলো যে ব্রোমিনটা কার সাথে যুক্ত, বলো দেখি। ব্রোমিনটা কার সাথে যুক্ত? মিথাইল ব্রোমাইড, এখানে CH3Br, এটা হচ্ছে মিথাইল। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে তোমাদের অ্যালকাইল হ্যালাইড, ধরো আমি এখানে মিথাইল ব্রোমাইড দিয়েছি, এটা খুব সহজ, কিন্তু ধরো আমি দিলাম পেন্টাইল ব্রোমাইড, তো পেন্টাইল ব্রোমাইডে তো তোমরা নিশ্চয়ই লিখতে পারবে, তাই না? এগুলো কিন্তু তোমরা লিখতে পারবে, এটা ধরে নিয়েই কিন্তু আমরা এই কোর্সটা করব, ঠিক আছে? কাজেই ওই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে, তার কারণ তোমরা অর্গানিক কেমিস্ট্রি 1-2 করে এসেছো, কাজেই ওগুলো কিন্তু আমি আর ব্যাক করব না। আচ্ছা, এখানে দেখো যে মিথাইল ব্রোমাইড, এখানে বলো যে ব্রোমিনের যে বন্ধনটা এটা কার সাথে? মিথেনের সাথে। মিথেন তো বটন, মানে মিথেনের মধ্যে তো দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেনের সাথে ব্রোমিনটা কি হাইড্রোজেনের সাথে যুক্ত? ভালো করে বলো, ব্রোমিনটা কার সাথে যুক্ত, কার্বন না হাইড্রোজেন? কার্বনের সাথে ম্যাম। কার্বন ম্যাম। কার্বনের সাথে অবশ্যই। তোমরা যে হাইড্রোজেন বললে, হাইড্রোজেন কে বলেছো বলো দেখি, একটু বলো। হাইড্রোজেন বলেছো? ম্যাম আমি বলেছিলাম ম্যাম, ভুল করে বলছিলাম। ভুল করে বলেছো, এটা এই ভুল করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু একদম বেসিক জিনিস, আমি এভাবেও লিখতে পারতাম, তাই তো? এভাবেও লিখতে পারতাম, আমি এটাকে এভাবে লিখেছি। হ্যাঁ, আমি এখন বুঝার সুবিধার জন্য এভাবে লিখলাম, ঠিক আছে? তাহলে এই যে কার্বনের সাথে ব্রোমিনের এই বন্ধনটা যদি হেটেরোলাইটিক্যালি ভেঙে যায়, আচ্ছা, আরেকটা ব্যাপার যে তোমরা কিন্তু বেশি জটিল করবে না জিনিসগুলো। হ্যাঁ, জিনিসগুলো কিন্তু রিঅ্যাকশন মেকানিজম কোর্সটা কিন্তু জটিল। যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমরা এই কোর্সটাকে সবচেয়ে বেশি জমের মতো ভয় পেতাম, কারণ এই কোর্সটা হচ্ছে গিয়ে অন্য সব কোর্সের সাথে মিলে না, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে কেমিস্ট্রি। তো আমাদের বায়োকেমিস্ট্রির জন্য ফয়সাল মিউট করে রাখো, ফয়সাল মিউট করে রাখো। হ্যাঁ, তোমরা কিন্তু সবাই মিউট করে রাখবে, একজন বা দুজন শুধু একটু রেসপন্স করার জন্য আনমিউটেড থাকবে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তখন আনমিউটেড কোশ্চেন করবে, আদারওয়াইজ মিউট করে রাখবে। আচ্ছা, যেটা বলতেছি যে এই কোর্সটা আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব, খুব ডিপে যাব না, কারণ আমাদের বায়োকেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির একেবারে ডিপ নলেজের দরকার হয় না। হ্যাঁ, আমাদের বেসিক কিছু নলেজের দরকার হয়, আমি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করব সহজভাবে। তোমরা ওটা সহজভাবে আমি যেভাবে বলতেছি, যেটুকু বলতেছি ওইটুকুই নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, আমি এই জন্য বলতেছি, তোমরা যদি মানে মানে আগ্রহ বশত আরো অনেক গভীরে চলে যেতে চাও, তাহলে যেটা হবে, তোমরা হচ্ছে সবকিছুকে প্যাচ লাগায় ফেলার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? সো আমি একদম সহজভাবে তোমাদের এই জিনিসটা রাখছি, সহজভাবে বলার চেষ্টা করব, তোমরাও সহজভাবে নেওয়ার চেষ্টা করবা, গল্পের মতো, যাতে করে কনফিউশন ক্রিয়েট না হয়। ক্লিয়ার? জি ম্যাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে। আর হচ্ছে আমি যা যা পড়াচ্ছি সেগুলো লেখার চেষ্টা করবা তোমরাও, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে। যখন তোমরা এই লেখাগুলো দেখতে পাবে, তোমাদের সবসময় কিন্তু নিজের লেখা কিন্তু পড়লে তাড়াতাড়ি বোঝা যায়।
হ্যাঁ, অন্যের লেখার থেকে। এটা এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে আমি এই জিনিসটা একটা লিখেছি, একবার লিখেছি, এটা যখন তুমি দেখবে তখন তোমার কাছে জিনিসটা আরো ইজিয়ার হবে। সো আমি যখনই কোনো রিঅ্যাকশন লিখবো তোমরাও, আমি আশা করবো যে তোমরাও লিখছো আমার সাথে সাথে। আচ্ছা, এই যে দেখো মিথাইল ব্রোমাইড, এই যে মিথাইল ব্রোমাইডের এখন কার্বন এবং ব্রোমিনের বন্ধনটা যদি ভেঙে যায়, কার্বনের থেকে বেশি, হ্যাঁ, তাহলে ইলেকট্রন গুলো কে পাবে? ম্যাম ব্রোমিন পাবে। ব্রোমিন পাবে ম্যাম। ব্রোমিন পাবে। সো হচ্ছে ব্রোমিন হয়ে যাবে নেগেটিভ চার্জ এবং কার্বনের উপর হয়ে যাবে পজিটিভ চার্জ। এখানে এখন কার্বনের উপর পজিটিভ চার্জ, এটাকে আমরা বলতেছি কার্বোক্যাটায়ন। কার্বনের উপর পজিটিভ চার্জকে আমরা কি বলি? কার্বোক্যাটায়ন। হ্যাঁ, আর ব্রোমিনের উপর নেগেটিভ চার্জ হচ্ছে ব্রোমাইড আয়ন, সেটা তো জানোই। আচ্ছা, এখন কার্বোক্যাটায়ন আমাদের এখানে এই চ্যাপ্টারে আমরা সবসময় সাবস্ট্রেট হিসেবে ইউজ করব যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? অর্থাৎ কার্বনের সাথে যে লিগান্ডটা যুক্ত সেই লিগান্ডটার সাথে তার বন্ধনটা হেটেরোলাইটিক্যালি ভাঙবে বা হোমোলাইটিক্যালি ভাঙবে। যদি হেটেরোলাইটিক্যালি ভাঙে তাহলে কার্বন হয় হয়ে যাবে পজিটিভ অথবা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। যেমন ধরো মিথেন, হ্যাঁ, মিথেনে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত। এখন হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে আবার কম। হ্যাঁ, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কার্বনের থেকে কম, কাজেই একটা কার্বন হাইড্রোজেন বন্ড যখন ভাঙে তখন ইলেকট্রনগুলো কিন্তু কে পায়? কার্বন পায়। সেক্ষেত্রে কিন্তু কার্বন হয়ে যাবে নেগেটিভ এবং হাইড্রোজেন হয়ে যাবে পজিটিভ। আচ্ছা, এখন তো হাজার হাজার এলিমেন্ট আছে, তাই না? অনেক এলিমেন্ট আছে, হাজার হাজার না, শত শত এলিমেন্ট আছে। তো সব এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে যে কয়েকটা আছে, যেমন কার্বন, হাইড্রোজেন, হ্যালোজেন গুলো, তারপর আরো কয়েকটা আসবে, তো সেগুলোর ইলেকট্রোনেগেটিভিটি আমাদের পড়ার মধ্যেই আসবে, সেগুলো একটু মনে রাখলেই হবে। হ্যাঁ, এই যে দেখো কার্বন কিন্তু নেগেটিভ চার্জ, নেগেটিভ এলিমেন্ট তৈরি হলো। কার্বনের উপর যদি নেগেটিভ এলিমেন্ট, নেগেটিভ চার্জ থাকে, কার্বনের উপর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে কার্বানায়ন। কার্বনের উপর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা বলি কার্বানায়ন। তো কার্বানায়নটা কখন তৈরি হলো? যখন কার্বনের থেকে কম ইলেকট্রোনেগেটিভ কোনো একটা এলিমেন্টের সাথে যখন কার্বনটা যুক্ত ছিল তখন কিন্তু ইলেকট্রন গুলো পেয়ে গেল হচ্ছে কার্বন। যেমন হচ্ছে কার্বনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হলো তখন হচ্ছে কার্বন কিন্তু ইলেকট্রন গুলো পেয়ে গেল, হাইড্রোজেন ইলেকট্রন পেল না। কাজেই কার্বনের উপর নেগেটিভ চার্জ চলে আসলো এবং এটাকে আমরা বলি কার্বানায়ন। আর কার্বনের উপর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, ভেরি গুড, কার্বোক্যাটায়ন, বা এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে কার্বোনিয়াম আয়ন। একই জিনিস, কার্বোক্যাটায়ন বলতে পারো, কার্বোক্যাটায়ন বলতে পারো, অথবা বলতে পারো হচ্ছে কার্বোনিয়াম আয়ন, একই জিনিস। হ্যাঁ, মানে কার্বনের উপর পজিটিভ চার্জের কথা বলছে, আর কার্বনের উপর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটার নাম হচ্ছে কার্বানায়ন। শুনতে অনেকটা একই রকম কিন্তু ডিফারেন্ট জিনিস, কিন্তু কার্বোনিয়াম আয়ন এন্ড কার্বানায়ন। আচ্ছা, কথাবার্তা আসতেছে, কার সে মিউট হয়ে যাও। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখলাম তাহলে হেটেরোলাইটিক বন্ড ফরমেশনের মাধ্যমে কি তৈরি হয়? ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হয়। এখন কার্বনের সাথে যদি ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি থাকে, মানে কার্বনের উপর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা বলবো কার্বোক্যাটায়ন, এবং কার্বনের উপর নেগেটিভ চার্জ থাকলে সেটাকে আমরা বলবো কার্বানায়ন। হ্যাঁ, হেটেরোলাইটিক ফিশন বা হেটেরোলাইটিক, এখান থেকে আমি দেখাই পড়াই, heterolytic fission is more likely to happen in when the electrons are shared unequally between the atoms involved in the fission. তাহলে হেটেরোলাইটিক ফিশন মানে হচ্ছে ভাঙা। ফিশন, FISSION, এই ফিশন শব্দের অর্থ হচ্ছে ভাঙা, বাংলা শব্দের অর্থ। আর ফিউশন মানে হচ্ছে জোড়া লাগানো। হ্যাঁ, তো ফিশনের ফিউশন কথাগুলো এখানে এরপরে আসবে আরো। হেটেরোলাইটিক ফিশন is more likely to happen in when the electrons are shared unequally between the atoms involved in the fission. মানে হচ্ছে হেটেরোলাইটিক ফিশন মানে হেটেরোলাইটিক ভাঙাটা এভাবে হবে যদি ইলেকট্রন গুলো আনইকুয়ালি শেয়ার হয়, মানে আনইকুয়ালি যদি তারা নিয়ে নেয়, একজন দুটোই নিয়ে নিল আরেকজন কোনোটা পেল না। Depending on the nature and electronegativity of the atom attached in place of bromine, the bond can break heterolytically to form a negative ion instead of a carbocation. এখন কার্বোক্যাটায়নটা তৈরি হয় এখানে দেখিয়েছেন যদি হচ্ছে কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কোনো একটা এলিমেন্টের সাথে কার্বন যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কার্বনের উপর পজিটিভ চার্জ থাকে।
তো কার্বনের উপর যদি কার্বনের সাথে যদি কম ইলেকট্রোনেগেটিভ কোনো একটা এলিমেন্টের সাথে যদি কার্বন যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্বনের উপর ইভেন নেগেটিভ চার্জও আসতে পারে, এটার কথাই এখানে বললো। The bond can break heterolytically to form a negative ion instead of a carbocation. তো কার্বোক্যাটায়ন তৈরির পরিবর্তে তখন কার্বনের উপর নেগেটিভ চার্জ চলে আসবে। Such negative ions are known as carbon ions. সো এখানে আমি যে দেখালাম যে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন তৈরি হতে পারে, এখানে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন তৈরি হওয়ার মানে রিঅ্যাকশনটা দেখিয়েছে আর কি, যে মিথাইল ব্রোমাইডের এই যে বন্ধনটা ভেঙে যাচ্ছে, বন্ধনটা ভেঙে যাওয়ার পরে কিন্তু তারপরে কার্বোক্যাটায়ন এবং ব্রোমাইড আয়ন কিন্তু চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এখানে কার্বন আয়ন ফর্মেশনটা দেখায়নি, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কার্বন আয়নও তৈরি হতে পারে। আচ্ছা এরপরে আসো যে ডিফাইন হোমোলাইটিক এন্ড হেটেরোলাইটিক কেমিস্ট্রি। হোমোলাইটিক এবং হেটেরোলাইটিক কেমিস্ট্রি কাকে বলে? হোমোলাইটিক রিঅ্যাকশন নিয়ে যে কেমিস্ট্রিতে আলোচনা করা হয় সেটাই হচ্ছে হোমোলাইটিক কেমিস্ট্রি, আর হেটেরোলাইটিক রিঅ্যাকশন নিয়ে যে কেমিস্ট্রিতে আলোচনা করা হয় সেটাই হচ্ছে হেটেরোলাইটিক কেমিস্ট্রি। সহজ জিনিস, এখানে যেটা ডেফিনেশন দিয়েছে সেটা দেখি যে ইট ইজ দ্য কেমিস্ট্রি অফ অড ইলেকট্রন। হোমোলাইটিক কেমিস্ট্রির কথা বলছে। ইট ইজ দ্য কেমিস্ট্রি অফ অড ইলেকট্রন। অড ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের আসা যাওয়া যেহেতু এখানে হয়, কাজে এখানে একটা ইলেকট্রনের আসা যাওয়া নিয়ে আলোচনা করা হয়। ইট ডিলস উইথ দ্য নিউট্রাল প্রোডাক্টস কল্ড ফ্রি র্যাডিক্যাল। এখানে ফ্রি র্যাডিক্যালের কথা নিয়ে আলোচনা করে হোমোলাইটিক কেমিস্ট্রিতে, কারণ হোমোলাইটিক রিঅ্যাকশনের মাধ্যমে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। আচ্ছা হেটেরোলাইটিক কেমিস্ট্রি হচ্ছে কি জিনিস তোমরা শুনতে পাচ্ছ তো নিশ্চয়ই, না? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা হেটেরোলাইটিক কেমিস্ট্রি হচ্ছে কি জিনিস? ইট ইজ দ্য কেমিস্ট্রি অফ ইলেকট্রন পেয়ার। এখানে যেহেতু দুটো করে ইলেকট্রনের আসা যাওয়া হয়, কাজে এখানে এটা হচ্ছে ইলেকট্রন পেয়ার বা দুটো ইলেকট্রনের আসা যাওয়া। ইট ডিলস উইথ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। এটা পজিটিভ ও নেগেটিভ চার্জ নিয়ে আলোচনা করা হয়। উইথ ক্যাটায়নস এন্ড অ্যানায়নস, যেটাকে আমরা বলি ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো পজিটিভ জিনিসপত্র মানে পজিটিভ এবং নেগেটিভ এলিমেন্টের আসা যাওয়া বা চার্জ পার্টিকেলের আসা যাওয়া নিয়ে এখানে আলোচনা করা হয়। এখন আসো যে হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ ইন অর্গানিক কেমিস্ট্রি। তো ফাংশনাল গ্রুপ সম্পর্কে নিশ্চয়ই তোমার আইডিয়া আছে, কে বলতে পারবে? নিচের ভাষায় বলো যে ফাংশনাল গ্রুপ কাকে বলে, পারবে কেউ বলতে? আরিয়ান, মোর্শেদ, তুমি বলো না হয় ফাংশনাল গ্রুপ কাকে বলে, পারবে? হ্যালো ম্যাম পড়েছিলাম বাট এখন তো মনে করতে পারছি না। আচ্ছা একটা উদাহরণ দাও তো ফাংশনাল গ্রুপের, একটা উদাহরণ দাও, কে পারবে? একটা যে কেউ একটা উদাহরণ দাও। কিটোন গ্রুপ। কিটো, আচ্ছা সিও, ঠিক আছে। আচ্ছা কিটো আছে, অ্যালডিহাইডও আছে তাই না? অ্যালডিহাইড আছে COH, কার্বক্সাইলিক অ্যাসিড আছে COOH, তাই না? তাহলে দেখো আমরা পেয়ে গেছি তিনটা ফাংশন, আরো অনেক ফাংশনাল গ্রুপ আছে। তো কিটো হচ্ছে CO, এই যে কিটো। তো এখানে অ্যালকাইল গ্রুপের সাথে যদি এই CO থাকে, তাহলে মানে দুটো অ্যালকাইল গ্রুপের মাঝখানে যদি CO থাকে তাহলে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে কিটোন ফ্যামিলি। হ্যাঁ, অ্যালকাইল গ্রুপের সাথে যদি COH থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যালডিহাইড ফ্যামিলি। অ্যালকাইল গ্রুপের সাথে যদি COOH এটা থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিড ফ্যামিলি। তাহলে COOH এখানে 4টা অ্যাটম আছে, COH এখানে 3টা অ্যাটম আছে, CO এখানে 2টো অ্যাটম আছে, তাই না? তাহলে অ্যাটম, একটা অ্যাটম অথবা গ্রুপ অফ অ্যাটম যদি অর্গানিক কম্পাউন্ডের ফ্যামিলি নির্ধারণ করে, যেমন এটা হচ্ছে এক ধরনের অর্গানিক কম্পাউন্ড, এরা হচ্ছে কিটোন ফ্যামিলি। এরা হচ্ছে এক ধরনের কম্পাউন্ড, এটা হচ্ছে অ্যালডিহাইড ফ্যামিলি। এরা হচ্ছে আরেক ধরনের কম্পাউন্ড, এটা হচ্ছে অ্যাসিড ফ্যামিলি। তার মানে কি এই যে গ্রুপ অফ অ্যাটম এরা উপস্থিত থাকার কারণেই অর্গানিক কম্পাউন্ডের ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তো সেমই, সবার ক্ষেত্রে তো আর সেম, তাই না? অ্যালকাইল গ্রুপ তো সেম, অ্যালকাইল গ্রুপ তো সেমই, মানে অর্গানিক কম্পাউন্ডের ফ্যামিলিটা নির্ধারিত হচ্ছে এই অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমের মাধ্যমে। সেটা একটা অ্যাটম হতে পারে, যেমন ধরো হ্যালোজেন, যদি হ্যালাইড, অথবা একাধিক অ্যাটম হতে পারে। যেই অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটম কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের সাথে যুক্ত থেকে তার ফ্যামিলিটাকে নির্ধারণ করে, তাহলে সেটাই হচ্ছে ফাংশনাল গ্রুপ। যেমন এখানে এই COOH এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, কার্বক্সাইলিক অ্যাসিড ফ্যামিলি নির্ধারণ করে। COH এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ যেটা অ্যালডিহাইড ফ্যামিলিকে নির্ধারণ করে। CO এটা হচ্ছে আরেকটা ফাংশনাল গ্রুপ যেটা কিটোন ফ্যামিলিকে নির্ধারণ করে। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, কাজেই হচ্ছে গিয়ে এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না,
জিনিসটা মানে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করো। মানে হচ্ছে যেই অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটম কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের ফ্যামিলি, তার স্ট্রাকচার, তার প্রপার্টি নির্ধারণ করে, সেটাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। যেমন ধরো OH, এটা হচ্ছে দুটো অ্যাটম, একটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন, OH। কিন্তু এরা এই OH-টা যখন কোনো একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকছে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যালকোহল ফ্যামিলি। আবার ওই অ্যালকাইল গ্রুপের সাথে যদি OH না থেকে যদি আরেকটা আমি চেঞ্জ করে দিই, COH যদি যুক্ত থাকে, তাহলে সেই অ্যালকাইল গ্রুপটাই কিন্তু এখন আর অ্যালকোহল নাই, সেটা হয়ে গেল অ্যালডিহাইড। তাই তো? তাহলে অর্গানিক কম্পাউন্ডের ফ্যামিলি নির্ধারণ করছে, মানে সেটা কোন ফ্যামিলিতে যাবে, সেটা কি অ্যালকোহল ফ্যামিলিতে যাবে, নাকি সেটা অ্যালডিহাইড ফ্যামিলিতে যাবে, নাকি সেটা অ্যাসিড ফ্যামিলিতে যাবে, সেটা নির্ধারিত হচ্ছে ওই অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমের মাধ্যমে। তো সেই অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটমকেই আমরা বলছি ফাংশনাল গ্রুপ। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, কোনো রেসপন্স করছো না তোমরা কেন? আমি কি জি, বোঝাতে পারছি? সরি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে গিয়ে ধরো এই যে মিথাইল গ্রুপ, হ্যাঁ, মিথাইল গ্রুপের সাথে যদি OH থাকে তাহলে সেটা হয়ে গেল মিথানল, সেটা অ্যালকোহল ফ্যামিলি। আবার ওই একই মিথাইল গ্রুপের সাথে যদি COH থাকে তাহলে সেটা হয়ে গেল ইথানল, সেটা অ্যালডিহাইড ফ্যামিলি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকোহল ফ্যামিলি, এটা হচ্ছে অ্যালডিহাইড ফ্যামিলি। সো এখানে OH-টা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, মানে এখানে গ্রুপ অফ অ্যাটম হচ্ছে কি এখানে দুটো অ্যাটম আছে, আর এখানে গ্রুপ অফ অ্যাটম বলতে এখানে তিনটা অ্যাটম আছে। এই গ্রুপ অফ অ্যাটম গুলোই কিন্তু অর্গানিক কম্পাউন্ডের ফ্যামিলিটাকে নির্ধারণ করছে। তো সেই গ্রুপ অফ অ্যাটম যেটা কিনা অর্গানিক কম্পাউন্ড, একটা অ্যাটম হতে পারে, যেটা কিনা ওই অর্গানিক কম্পাউন্ডের ফ্যামিলিকে নির্ধারণ করে, সেটাই হচ্ছে ফাংশনাল গ্রুপ। কাজেই এটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু আছে, ভাইবা আছে, তাই না? তোমাদের সবার ভাইবা আছে না? ম্যাম ভাইবা তো আমরা দিয়ে ফেলেছি লাস্ট সেমিস্টারে। লাস্ট সেমিস্টার ভাইবা দিয়ে ফেলেছো, সবচেয়ে ভালো কথা। কিন্তু ভাইবা তো থাকবে আরো। জি ম্যাম। থার্ড সেমিস্টার ভাইবা দিতে হবে না, তখন তো ফাংশনাল গ্রুপ কি জিজ্ঞেস করবে, তখন যেন আবার চুপ করে বসে থাকো না যে ভুলে গেছি। ভুলে যাওয়ার ব্যাপার না। আমি বাংলায় অর্ণব ভাই মিউট করে রাখেন। কে এটা? একটু করো, মিউট করো। অর্ণব ভাই মিউট করে রাখেন। আচ্ছা, তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি বাংলায় জন্য বলছি যে মানে ভিতরে ঢুকিয়ে নাও, মানে এটা হচ্ছে করতে হবে। অর্ণব ভাই আচ্ছা, আমি বরং সাউন্ডটা একটু কমাই রাখি। তাহলে তোমাদের যেটা আমি বলতে চাচ্ছি যে একদম এটা একদম বেসিক জিনিস, কাজে এইভাবে বাংলায় বলবা, কোনো সমস্যা তো নেই। তোমাকে ইংলিশে বলতে বলা হয় না, বাংলাতেই বলতে বলা হয়। কিন্তু গ্রুপের ফাংশনাল নাম গ্রুপ কি গ্রুপ তো আপনি ইয়েতে পাবেন না, বসে থেকো না, কারণ জি তোমরা যদি রিঅ্যাকশন ফেসবুকে মেকানিজম পাবেন পার না, করার আমি পরে মেসেঞ্জার ফাংশনাল গ্রুপ গ্রুপ কি এটা না বলতে পারো, মেসেঞ্জার গ্রুপ তাহলে ভাই। সেটা অবশ্যই একটু দুঃখজনক। আচ্ছা, এরপরে আসো, যেখানে মেসেঞ্জারে আপনি যেটা আমার লিখছে আইডিটা সার্চ সেটা করে আমরা দিতে পারেন। বলি আমি যে ক্লাসে আছি, the শেষ করে atom আমি or আপনার group of দেব। আপনার atoms আইডির নাম that কি? defines the structure of a particular family of organic ও compound। আচ্ছা ঠিক আছে। তাহলে যেই অ্যাটম অথবা গ্রুপ অফ অ্যাটম কোনো একটা পার্টিকুলার ফ্যামিলির স্ট্রাকচারকে নির্ধারণ করে and at the same time determines their properties is called the functional group। এবং ওই ফ্যামিলির শুধুমাত্র স্ট্রাকচার নির্ধারণ করে না, তার প্রপার্টিটাকেও নির্ধারণ করে। মানে অ্যালকোহলের প্রপার্টিটা একরকম, অ্যাসিডের প্রপার্টি একরকম, কাজেই হচ্ছে তাদের প্রপার্টিটাকেও নির্ধারণ করে, কাজেই সেটা তারা হচ্ছে ফাংশনাল গ্রুপ। যেমন হচ্ছে ফাংশনাল গ্রুপ অফ অ্যালকাইল হ্যালাইড ইজ হ্যালোজেন। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের ফাংশনাল গ্রুপ যেমন হ্যালোজেন গুলো। এরপরে আসো যে ডিসকাস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কাকে বলে এটা আমরা দেখব। সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে তো বুঝতে পারছো যে হচ্ছে প্রতিস্থাপন করা। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে হচ্ছে নিউক্লিওফাইলের মাধ্যমে যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হয় তাহলে সেটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যেমন ধরো এটা একটা রিঅ্যাকশন যেখানে Y হচ্ছে একটা ইলেকট্রন রিচ একটা সাবস্টেন্স। ইলেকট্রন রিচ কোন একটা সাবস্টেন্স বা রিয়েজেন্ট, ইলেকট্রন রিচ যারা, তাদেরকেই আমরা বলবো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কেন? কারণ তারা যেহেতু ইলেকট্রন রিচ, কাজেই তাদের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকে। নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ মানে কি? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, তাই না? তারা যেহেতু ইলেকট্রন রিচ থাকে, কাজেই তাদের
প্রোটনের প্রতি একটা আকর্ষণ থাকে বা পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ থাকে, কারণ তারা নিজেরা হচ্ছে ইলেকট্রন রিচ মানে কি, তারা হচ্ছে নেগেটিভ চার্জ, তারা হচ্ছে নিজেরা নেগেটিভ চার্জ এবং তাদের পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ থাকে, এই জন্য তাদেরকে বলা হয় নিউক্লিওফাইলস। হ্যাঁ, কাজে তোমরা লিখে রাখতে পারো যে নিউক্লিওফাইলস গুলো নিজেরা নেগেটিভ চার্জ এবং দে হ্যাভ অ্যাট্রাকশন উইথ নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলতে বোঝায় পজিটিভ চার্জ, হ্যাঁ, কারণ প্রোটন গুলো থাকে হচ্ছে নিউক্লিয়াসে, কাজে তাদের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকে মানে তাদের পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ থাকে, দে আর নিউক্লিওফাইলস। তো এরকম নিউক্লিওফাইল ধরো আমরা একটা নিলাম, ধরো ওয়াই একটা নিউক্লিওফাইল এবং আরএক্স হচ্ছে একটা সাবস্ট্রেট। আরএক্স মানে কি, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল গ্রুপকে তোমরা তো জানো যে অ্যালকাইল গ্রুপগুলোকে জেনারেলি ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয়, আর হ্যালোজেন গুলোকে জেনারেলি ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করা হয়। হ্যালোজেন মানে কি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন। তো এগুলোকে ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা এখানে এই চ্যাপ্টারে সাবস্ট্রেট হিসেবে অলওয়েজ অ্যালকাইল হ্যালাইডই নিব, হ্যাঁ, মানে আরএক্স। আচ্ছা, এই ধরো সাবস্ট্রেট আরএক্স আর ওয়াই হচ্ছে একটা নিউক্লিওফাইল। এর মধ্যে যখন রিঅ্যাকশন হলো, সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা যদি হয়, তাহলে এখানে এক্স এর পরিবর্তে ওয়াইটা বসে যাবে, মানে এক্স ইজ সাবস্টিটিউটেড বাই ওয়াই, হ্যাঁ, এবং এক্স ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। এখানে আসলে কি ঘটে, এখানে ওয়াই যেহেতু ইলেকট্রন রিচ, সে কি করে, সে আর কে অ্যাটাক করে। আর কে মানে হচ্ছে, আর মানে একটা অ্যালকাইল গ্রুপ, মানে একটা কার্বন নিউক্লিয়াসটাকে অ্যাটাক করে, হ্যাঁ। অ্যালকাইল গ্রুপ মানে কি, কার্বনের সাথে হাইড্রোজেন গুলো যুক্ত, এবং কার্বন নিউক্লিয়াসটাকেই সে অ্যাটাক করে, মানে যেহেতু কার্বনের সাথে তার বন্ধন তৈরি হবে, কাজেই কার্বনকে সে অ্যাটাক করতেছে ওয়াই, কার্বনকে মানে আর কে অ্যাটাক করছে, মানে আর কে অ্যাটাক করা মানে হচ্ছে আর কে ইলেকট্রন দিতে চাচ্ছে, হ্যাঁ। আর এক্স এর বন্ধনটা ধরো এভাবে তৈরি হচ্ছিল, হেটেরোলাইটিক্যালি তৈরি হচ্ছিল, যে এক্স আর কে ইলেকট্রন দিচ্ছিল এবং আর এক্স এর থেকে ইলেকট্রন নিচ্ছিল, হ্যাঁ। এখন এক্স এর থেকেও মানে এক্স এর একটা কম্পিটিটর মানে ওয়াই যদি চলে আসে, তাহলে এখন যদি ওয়াই আর কে অ্যাটাক করে বা ওয়াই আর কে ইলেকট্রন দিতে চায়, তাহলে কি হবে, এক্স কিন্তু বন্ধনটা ভেঙে ফেলবে এবং এক্স ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে, তাহলে এবং ওয়াই আর এর মধ্যে বন্ধনটা তৈরি হবে। তাহলে এখানে ওয়াইটা হচ্ছে কি, যে নিউক্লিওফাইল, সেটা হচ্ছে অ্যাটাকিং গ্রুপ। অ্যাটাকিং গ্রুপ মানে যে হচ্ছে অ্যাটাক করতেছে, আর কে অ্যাটাক করতেছে এবং আর কে ইলেকট্রন দিতে চাচ্ছে বা আর এর সাথে একটা বন্ধন তৈরি করতে যাচ্ছে, এখানে অ্যাটাকিং গ্রুপ হিসেবে থাকে নিউক্লিওফাইল গুলো, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওয়াইটা হচ্ছে এখানে কি, অ্যাটাকিং গ্রুপ। জি ম্যাম, এখানে ওয়াই, এখানে একটা কথা ছিল হ্যাঁ, ম্যাম, এখানে ওয়াই প্লাস আর এক্স ম্যাম, এখানে ওয়াইটা একটা নেগেটিভ চার্জ আর ওইখানে এক্সটা একটা নেগেটিভ চার্জ। এখন হ্যাঁ, এক্স এর চাইতে ওয়াই এর নেগেটিভ চার্জের মানে ক্ষমতাটা বেশি, তার কারণে বেশি। হয়তো ওয়াই এর সাথে আরটা বাইন্ড করছে আর এক্সটা হ্যাঁ, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। তো আমি এখানে এটা একটা মেকানিজমে আছে, এটা হচ্ছে জি SN2 মেকানিজম, ঠিক আছে। কিন্তু SN1 এ কিন্তু এরকম কোনো কম্পিটিশন নাই, ঠিক আছে। জি আমরা ম্যাম। সেটা দেখবো যে SN1 এ কিন্তু এরকম কোনো কম্পিটিশন নাই। কাজে এখানে আমরা কার শক্তি বেশি কার কম এগুলো আমরা বলবো না, আমরা জাস্ট বলবো, এটা যেহেতু একটা ওভারঅল একটা ধারণা, ওভারঅল ধারণার ক্ষেত্রে আমরা বলবো যে RX এর মধ্যে আগে বন্ধন ছিল, এখন আর ওয়াই এর মধ্যে বন্ধনটা তৈরি হবে। বন্ধনটা তৈরি হবে কিভাবে, ওয়াই আর কে অ্যাটাক করবে, হ্যাঁ, বা ইলেকট্রন দিতে চাইবে, তারপরেই না তাদের মধ্যে বন্ধনটা তৈরি হবে। সো যে আর কি ইলেকট্রন দিয়ে রিঅ্যাকশনটা ইনিশিয়েট করছে, সেই হচ্ছে অ্যাটাকিং গ্রুপ, হ্যাঁ। এখন আরএক্স এর মধ্যে বন্ধনটা ভেঙে গেল এবং এক্স ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেল, এখন এক্স হচ্ছে এখানে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ কোনটা, যেটা হচ্ছে আগে সাবস্ট্রেটের অংশ ছিল, এখন সে আর সাবস্ট্রেটের অংশ না, সে হচ্ছে গিয়ে লিভিং গ্রুপ। যেমন এখানে এক্স হচ্ছে লিভিং গ্রুপ, ঠিক আছে, এক্স হচ্ছে এখানে লিভিং গ্রুপ। আচ্ছা, আর আরএক্সটা হচ্ছে সাবস্ট্রেট, বুঝতেই পারছো নিশ্চয়ই যে আরএক্সটা হচ্ছে সাবস্ট্রেট, তাহলে আর ওয়াইটা কি হবে, প্রোডাক্ট, ঠিক আছে। এখানে কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কোনটা সাবস্ট্রেট, কোনটা প্রোডাক্ট, কোনটা অ্যাটাকিং গ্রুপ এন্ড কোনটা লিভিং গ্রুপ। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, তাহলে এখানে দেখো যে নিউক্লিওফাইলের মাধ্যমে কিন্তু সাবস্টিটিউশনটা হচ্ছে, এখানে আরএক্স এর জায়গায় আর ওয়াই বসে যাচ্ছে। এখানে যেহেতু ওয়াইটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলের মাধ্যমে যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হয়, তাহলে সেটাকেই আমরা বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। নিউক্লিওফাইলের মাধ্যমে যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, তাহলে সেটাই হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, ইলেকট্রন রিচ রিএজেন্ট টেন্ড, এখানে যেটা লিখছে সেটা আমরা দেখে নিই, যে ইলেকট্রন রিচ রিএজেন্ট টেন্ড টু অ্যাটাক দ্য নিউক্লিয়াস অফ কার্বন আর কল্ড নিউক্লিওফাইলস। নিউক্লিওফাইলস তারা কারা, যারা হচ্ছে ইলেকট্রন রিচ রিএজেন্ট এবং তারা কার্বনকে অ্যাটাক করে।
when the attack results substitution, যখন এই অ্যাটাকের ফলে সাবস্টিটিউশন হয়ে যায়, the reaction is called nucleophilic substitution reaction. ঠিক আছে, তাহলে এটাই আমরা দেখলাম যে অ্যাটাকের ফলে যখন সাবস্টিটিউশনটা হয়ে গেল নিউক্লিওফাইলের অ্যাটাকের ফলে, তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। Here the compound on which the substitution takes place is called substrate. যেটার মধ্যে সাবস্টিটিউশনটা হয় সেটাই হচ্ছে সাবস্ট্রেট। আচ্ছা, in the case of nucleophilic substitution reaction, the group that becomes displaced from the carbon and taking the electron pair with it is called leaving group. Leaving group হচ্ছে কোনটা, যেটা হচ্ছে সাবস্ট্রেট থেকে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে এবং ইলেকট্রনগুলো তাদের সাথে করে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে লিভিং গ্রুপ। এখানে বোথ অ্যাটাকিং গ্রুপ এন্ড লিভিং গ্রুপ দুটোই কিন্তু কি নেগেটিভ চার্জ ক্যারি করে। অ্যাটাকিং গ্রুপ এবং লিভিং গ্রুপ দুটোই কিন্তু নেগেটিভ চার্জ ক্যারি করে। আচ্ছা, এখন এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটাকে আমরা এসএন রিঅ্যাকশন বলি। এটাকে এইভাবে লেখা হয় মেকানিজম অনুসারে। এসএন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এস ফর সাবস্টিটিউশন এন্ড এন ফর নিউক্লিওফাইল। হ্যাঁ, এস ফর সাবস্টিটিউশন, এন ফর নিউক্লিওফাইল। এসএন রিঅ্যাকশন মেকানিজম অনুযায়ী বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজম অনুযায়ী দুই প্রকার, একটা হচ্ছে SN2 মেকানিজম আর একটা হচ্ছে SN1 মেকানিজম। ঠিক আছে, SN2 হতে পারে অথবা SN1 হতে পারে। প্রথমে আমরা SN2 মেকানিজমটা দেখি যে এই মেকানিজমটা কিরকম। আচ্ছা, এটা হচ্ছে SN2 মেকানিজম। আমি পড়াতে SN2 মেকানিজমের কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টির কথা বলবো, তোমরা এটা লিখে নিবে, নোট ডাউন করে নিবে। আচ্ছা দেখো, SN2 মেকানিজমটা একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা হয়, একটাই স্টেপ থাকে। SN2 মেকানিজমটাই একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা হয়, একটাই স্টেপ, একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা হয়। এতে শুধুমাত্র একটা ট্রানজিশন স্টেট থাকে। এখানে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট। তাহলে কি হয়, একটা স্ট্রং বেস বা নিউক্লিওফাইল, একটা স্ট্রং নিউক্লিওফাইল, এটাকে বেস হিসেবেও আমরা নিউক্লিওফাইল দেখবো। এখানে হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে আমরা বেস ইউজ করব। বেস গুলো হচ্ছে নেগেটিভ চার্জে থাকে, এই জন্য হচ্ছে আমরা বেস হিসেবে নিউক্লিওফাইল ইউজ করব, নিউক্লিওফাইল হিসেবে বেস ইউজ করব। তো একটা স্ট্রং বেস বা একটা নিউক্লিওফাইল এটা অ্যাটাক করবে কার্বন আর কে। হ্যাঁ, আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপের কার্বনটাকে অ্যাটাক করবে এবং ঠিক একই সময়ে কার্বনটা তার সাথে যুক্ত লিভিং গ্রুপকে লিভ করবে। এখানে y শুড বি স্ট্রঙ্গার দ্যান x। এখানে y এবং x এর মধ্যে একটা কম্পিটিশন হয়। এখানে rx এর মধ্যে একটা স্টেবল বন্ড ছিল, সেই বন্ডটা হচ্ছে ভেঙে যায় এবং ভেঙে গিয়ে আর x কিন্তু ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায় এবং r হচ্ছে পজিটিভ থাকে এবং হচ্ছে y r এর সাথে বন্ধন তৈরি করে। মোট কথা হচ্ছে rx এর মধ্যে বন্ধন থাকা অবস্থাতেই কিন্তু y টা r কে অ্যাটাক করছে। কাজেই এখানে আর এর সাথে বন্ধন করার জন্য অবশ্যই ওয়াইটাকে অনেক বেশি স্ট্রং হতে হবে, না হলে তো হচ্ছে বন্ধন হবে না, কারণ আরএক্স এর মধ্যে তো অলরেডি একটা স্টেবল বন্ড আছে। এখন এই বন্ডটাকে ভেঙে তার সাথে নতুন বন্ড তৈরি করতে হবে, কাজেই ওয়াই শুড বি স্ট্রঙ্গার দ্যান এক্স। হ্যাঁ, এবং এখানে ওয়াই এবং এক্স এর মধ্যে কিন্তু একটা কম্পিটিশন হয় এবং কম্পিটিশনে ওয়াই যদি জিতে যায় তাহলে কিন্তু রিঅ্যাকশনটা হয়। কাজেই ওয়াই কে এখানে অনেক বেশি স্ট্রং হতে হবে, এক্স এর তুলনায় অ্যাটলিস্ট বেশি অনেক বেশি স্ট্রং হতে হবে এবং ওয়াই আর কে ইলেকট্রন দিতে চায়। কাজেই ওয়াই আর এর মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে কিন্তু পুরাটা হয় নাই। এখানে দেখো ডটেড লাইন দিয়ে আমি দেখিয়েছি। ট্রানজিশন স্টেট মানে হচ্ছে এই স্টেটের মধ্যে সবকিছুই পার্শিয়ালি হবে, মানে বন্ড ফর্মেশন এবং বন্ড ক্লিভেজ দুটোই পার্শিয়ালি হবে, পুরোপুরি হয়ে যাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটে দেখো ওয়াই এর উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ দেওয়া আছে। এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ মানে হচ্ছে ওয়াই আর কি ইলেকট্রন দিচ্ছে কিন্তু পুরোপুরি এখনো দেয় নাই। হ্যাঁ, এজন্য এটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ এবং ওয়াই আর এর মধ্যে বন্ধন পার্শিয়ালি তৈরি হয়েছে, এটাকে আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। আচ্ছা, যখন আর ওয়াই এর থেকেই ইলেকট্রন নিচ্ছে তখন এক্স কি করবে? এক্স তো বসে থাকবে না, এক্স তখন নিজের ইলেকট্রন ফেরত নিয়ে নিবে আর এর কাছ থেকে, কারণ এক্স কিন্তু আর কে ইলেকট্রন দিচ্ছিল এই বন্ধনটা তৈরি করতে। কাজেই আর যখন ওয়াই এর থেকেই ইলেকট্রন নিচ্ছে, এখন এক্স কি করবে? তার সাথে বন্ধনটা ভেঙে ফেলবে এবং তার ইলেকট্রনগুলো নিজে নিয়ে নিবে এবং এই দেখো এখানে কিন্তু পার্শিয়ালি বন্ধনটা ভেঙে গেছে ট্রানজিশন স্টেটে। এখানে আর এক্স এর মধ্যে বন্ধনটা পার্শিয়ালি ভেঙে গেছে, যেটাকে আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি এবং এক্স কিন্তু তার ইলেকট্রনটা পার্শিয়ালি ফেরত নিয়ে নিয়েছে, পুরোটা এখনো নেয়নি, পার্শিয়াল নেগেটিভ চার্জ। কাজে এখানে বোথ লিভিং গ্রুপ
অ্যান অ্যাটাকিং গ্রুপ বোথ কন্টেন্স পার্শিয়াল নেগেটিভ চার্জ ট্রানজিশন স্টেটে। তারপরে কিন্তু ওয়াই-আর এর মধ্যে বন্ধনটা স্টেবল বন্ড তৈরি হয়ে যাবে এবং এক্স ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। এখানে কিন্তু আবার বলছি এটা একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, এখানে কিন্তু স্টেপ একটাই। হ্যাঁ, এখানে কিন্তু দুটো স্টেপ না, এখানে একটাই স্টেপে রিঅ্যাকশনটা হয়, এখানে শুধুমাত্র একটা ট্রানজিশন স্টেপ থাকে। তাহলে এখানকার প্রপার্টি গুলো কি কি আমরা দেখতে পেলাম, যে প্রথমত হচ্ছে এটা একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা ট্রানজিশন স্টেট থাকে, তৃতীয়ত হচ্ছে এখানে খুব একটা স্ট্রং বেজের দরকার হয় বা খুব একটা স্ট্রং নিউক্লিওফাইলের দরকার হয়, তাই না? খুব একটা স্ট্রং নিউক্লিওফাইলের দরকার হয়। চতুর্থত হচ্ছে এখানে লিভিং গ্রুপ এবং অ্যাটাকিং গ্রুপ দুটোই পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্যারি করে ট্রানজিশন স্টেটে। তারপর আরেকটা প্রপার্টি হচ্ছে যে এখানে ওয়াই কে খুব স্ট্রং বেসের দরকার হয়, এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ইনভার্সন অফ কনফিগারেশন শো করে, ইনভার্সন অফ কনফিগারেশন শো করে। এখন হোয়াট ইজ ইনভার্সন অফ কনফিগারেশন, কি জিনিস এটা আমরা একটু পরেই পড়বো, কিন্তু তোমরা এখন জাস্ট প্রপার্টির মধ্যে যদি লিখে থাকো তাহলে হচ্ছে প্রপার্টির মধ্যে লিখে রাখতে পারো যে এটা SN2 মেকানিজমে ইনভার্সন অফ কনফিগারেশনটা আমরা দেখতে পাই। ঠিক আছে, কিন্তু মেকানিজমটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা বলো সবাই। জি ম্যাম। সবাই বুঝতে পেরেছো মেকানিজমটা কি হয় এখানে? মেকানিজম দুটো কিন্তু খুবই কাছাকাছি, কাজে ভালো মতো বুঝতে না পারলে কিন্তু আমাকে বলতে হবে। আচ্ছা, আমি তারপরেও একবার বলে দিই যে আরো কি হয় জিনিসটা। প্রথমে একটা স্ট্রং বেস বা নিউক্লিওফাইল সে আর কে অ্যাটাক করে এবং আর এর সাথে বন্ধন তৈরি করতে চায়। তো আর যখন ওয়াই এর থেকে ইলেকট্রন নিচ্ছে তখন এক্স এর সাথে তার বন্ধনটা ভেঙে যায় এবং এক্স তার ইলেকট্রন গুলো ফেরত নিয়ে নেয়। কাজে ওয়াই আর এর মধ্যে একটা বন্ধন তৈরি হয় এবং আর এক্স এর মধ্যে স্টেবল বন্ডটা ভেঙে যায়। এবং এই যে বন্ধন ভাঙা এবং বন্ধন তৈরি হওয়াটা পার্শিয়ালি হয় হচ্ছে ট্রানজিশন স্টেটে। ট্রানজিশন স্টেটে এই যে বন্ড ফরমেশন, ওয়াই আর এর বন্ড ফরমেশন পার্শিয়ালি হয়েছে, এই জন্য এটাকে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, এবং আর এক্স এর বন্ড ব্রেকেজটা পার্শিয়ালি হয়েছে, এই জন্য এটাকেও ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। ওয়াই যেহেতু আর কে ইলেকট্রন দেয় কিন্তু পুরোপুরি দেয় না, পার্শিয়ালি দেয় ট্রানজিশন স্টেটে, ট্রানজিশন স্টেট পার্শিয়ালি দিয়েছে, এই জন্য এটার মধ্যে পার্শিয়াল নেগেটিভ চার্জ, এবং এক্স তার ইলেকট্রনটা ফেরত নিয়ে নেয় কিন্তু পুরোপুরি নেয় না, পার্শিয়ালি নেয় ট্রানজিশন স্টেটে। পরবর্তীতেই হচ্ছে গিয়ে ওয়াই আর এর মধ্যে স্টেবল বন্ড তৈরি হয়ে যায় এবং এক্স ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায় অ্যানায়ন হিসেবে, এক্স অ্যানায়ন হিসেবে আলাদা হয়ে যায়। সো এই পুরো জিনিসটা একটা সিঙ্গেল স্টেপে ঘটে, শুধুমাত্র একটা ট্রানজিশন স্টেট থাকে, এবং এখানে একটা খুব স্ট্রং বেসের দরকার হয়, কারণ এখানে অলরেডি একটা স্টেবল বন্ড থাকা অবস্থাতেই কিন্তু ওয়াই আর কে অ্যাটাক করছে, কাজেই ওয়াই শুড বি স্ট্রঙ্গার দেন এক্স, আদারওয়াইজ কিন্তু রিঅ্যাকশনটা হবে না। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম যে হচ্ছে এইভাবে কিন্তু এটাকে বলা হয় SN2 মেকানিজম, এটা হচ্ছে SN2 মেকানিজম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 2। তো এখানে এটা যেটা লিখেছে সেটা আমরা দেখি যে ফার্স্ট স্ট্রং বেস বা নিউক্লিওফাইল অ্যাটাকস দ্য কার্বন অ্যাটম, নিউক্লিওফাইলটা কার্বন অ্যাটমটাকে অ্যাটাক করে, সো দ্য ওয়াই কার্বন বন্ড ইজ পার্শিয়ালি ফর্মড এন্ড এক্স কার্বন বন্ড ইজ পার্শিয়ালি ব্রোকেন। বুঝতেই পারছো নিশ্চয়ই যে ওয়াই এর সাথে কার্বনের বন্ধনটা, এখানে ওয়াই এর সাথে এই যে ওয়াই এর সাথে কার্বনের বন্ধনটা পার্শিয়ালি তৈরি হয় এবং এক্স এর সাথে কার্বনের বন্ধনটা পার্শিয়ালি ভাঙে। দিস ইজ কল্ড ট্রানজিশন স্টেট, এটাকে ট্রানজিশন স্টেট বলা হচ্ছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা ট্রানজিশন স্টেট। ইন ট্রানজিশন স্টেট বোথ লিভিং গ্রুপ মানে এখানে এক্স আর অ্যাটাকিং গ্রুপ মানে এখানে ওয়াই contains partial negative charge. আচ্ছা, as a result finally Y carbon bond is formed and X is left as an anion. পরবর্তীতে Y carbon বন্ডটা তৈরি হয় এবং X anion হিসেবে বের হয়ে যায়। ম্যাম একটা হ্যাঁ কথা বলো। ছিল। হ্যাঁ বলো। এইখানে তো এক্স মানে আবার ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে তো আর পজিটিভলি চার্জ হওয়ার কথা, কিন্তু আবার এক্স নেগেটিভলি চার্জ কেন হচ্ছে? মানে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে নেগেটিভ চার্জ হবে না কেন? ইলেকট্রনের চার্জ কি? ম্যাম নেগেটিভ। নেগেটিভ, তো ইলেকট্রন নিয়ে নিচ্ছে তার মানে সে কি হবে? পজিটিভ নেগেটিভলি হবে? চার্জ না ম্যাম, নেগেটিভ হবে। কিন্তু ম্যাম এইখানে তো ওয়াইটা ইলেকট্রন আর কে দিচ্ছে, কিন্তু এইখানে তো নেগেটিভ, এখানেও তো সে নেগেটিভ। আর এক্স এর মধ্যে বন্ধনটা তৈরি হচ্ছিল হেটেরোলাইটিক্যালি, হ্যাঁ, আর এক্স জি এর ম্যাম। মধ্যে বন্ধনটা হেটেরোলাইটিক্যালি তৈরি হচ্ছিল, আর এক্স আর কে ইলেকট্রন দিচ্ছিল, ঠিক আছে? তো জি আর ম্যাম। এক্স এর মধ্যে বন্ধনটা যখন ভাঙবে তখন ইলেকট্রন গুলো কে নিয়ে নিবে? যেহেতু এক্স ইলেকট্রন দিচ্ছিল আর কে, অবশ্যই এক্স ইলেকট্রনটা নিয়ে ফেরত নিয়ে নেবে। জি ম্যাম। তো এক্স মাইনাস হয়ে গেল, যে এক্স মাইনাসটা, আচ্ছা আর প্লাস হিসেবে আছে, আর এর তো জি ম্যাম। ইলেকট্রন নাই, আর তো প্লাস, আর এর ইলেকট্রন নাই, এখন জি এই ম্যাম। ইলেকট্রনটাকে দিচ্ছে হচ্ছে ওয়াই মাইনাস, জি ম্যাম, এখন বুঝতে আর পারছি। তো প্লাস, আর তো পজিটিভ, এক্স যদি নেগেটিভ হয় তাহলে আর অবশ্যই পজিটিভ,
জি একটা ম্যাম। বন্ধনের মধ্যে যখন হেটারোডাইনামিক্যালি ভাঙছে, একটা এলিমেন্ট ইলেকট্রন দুটোই নিয়ে নিচ্ছে, তার মানে আরেকজন তো পাচ্ছে না, সে তো পজিটিভ। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে আর হচ্ছে কিন্তু পজিটিভ এবং আর কে, আচ্ছা এটা আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে হচ্ছে উদাহরণটা বেশি ভালো না, কিন্তু তারপরেও তোমাদের সুবিধা মানে আমাদের বোঝার জন্য আমি বলতেছি। হ্যাঁ, ধরো আর এক্স হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ, এক্স হচ্ছে হাজবেন্ড এবং আর হচ্ছে ওয়াইফ। সাধারণত একটা ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফের মধ্যে হাজবেন্ড টাকা দেয় ওয়াইফকে। হ্যাঁ, এখানে ধরো ইলেকট্রনটা হচ্ছে টাকা। আর এক্স এর মধ্যে বন্ধনটা যখন তৈরি হয়েছে তখন এক্স আর কে ইলেকট্রন দিছে, মানে কি এক্স আর কে টাকা দিছে, মানে হাজবেন্ড ওয়াইফকে টাকা দিছে। এখন ওয়াই হচ্ছে একটা থার্ড পার্সন, ধরো একজন প্রতিবেশী। হ্যাঁ, সে হচ্ছে এক্স এর থেকে আরো বেশি স্মার্টার, আরো বেশি রিচ, ইলেকট্রন রিচ। হ্যাঁ, সে এখন এই ওয়াইফটার সাথে মানে আর এর সাথে বন্ধন তৈরি করতে চায়। ঠিক আছে, এখন আর যখন দেখছে যে আমি তো এক্স এর থেকে মানে হাজবেন্ডের কাছ থেকে টাকা নিচ্ছিলাম, এখন আরো একটা পয়সাওয়ালা লোক সে এখন আমার সাথে বন্ধন তৈরি করতে চায়। এখন আর এর ক্যারেক্টার বেশি ভালো না, বুঝছো? এখন সে কি করবে, সে হচ্ছে এই থার্ড পার্সনের সাথে, এই যে এই তৃতীয় ব্যক্তির সাথেই সে এখন বন্ধন তৈরি করার জন্য মনস্থির করলো। তাহলে সে কি করবে, হাজবেন্ডের সাথে তো সে আর থাকতে পারবে না, সে হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবে। এখন হাজবেন্ডকে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে হাজবেন্ড কি করবে, তার টাকা তো সে নিয়েই যাবে, তাই না? সে তো আর ওয়াইফকে দিয়ে যাবে না। এই যে এক্স, এখন দেখো এই যে ট্রানজিশন স্টেটে কি হচ্ছে, আর এক্স এর মধ্যে মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে এখানে কিন্তু বন্ধনটা ভেঙে যাচ্ছে। এক্স কিন্তু তার ইলেকট্রন ফেরত নিয়ে নিচ্ছে। আচ্ছা, আর ওয়াই এদিকে ওয়াই আর এর মধ্যে তাদের মধ্যে কিন্তু নতুন বন্ধন তৈরি হচ্ছে। এই যে থার্ড পার্টি, যেটা তৃতীয় ব্যক্তি, সে আর কে এখন সে ইলেকট্রন দেওয়ার জন্য প্রস্তুত, কারণ সে এক্স এর থেকে স্ট্রঙ্গার। হ্যাঁ, এবং আর খুশি মনে তার ইলেকট্রন নিতেই প্রস্তুত, কারণ সে তার থেকে এক্স এর থেকে স্ট্রঙ্গার একজনকে পেয়ে গেছে। ক্লিয়ার? জি বুঝতে ম্যাম পারছো জি ম্যাম। ব্যাপারটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে এই ওয়াই আর এর মধ্যে আলটিমেটলি বন্ধন তৈরি হয়ে গেল এবং এক্স কিন্তু এনা হিসেবে কিন্তু এই যে আলাদা হয়ে গেল। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কে ইলেকট্রন দিচ্ছে আর কে ইলেকট্রন নিচ্ছে। এখানে আর এক্স আর কে ইলেকট্রন দিচ্ছিল, কাজে আর একটা নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আর পজিটিভ। ঠিক আছে, এবং ওয়াই পরবর্তীতে আর এর সাথেই যুক্ত হয়। আচ্ছা, এখন আসো যে আমরা একটা বাস্তব উদাহরণ দেখি। এই বাস্তব উদাহরণটা দিয়ে আজকে শেষ করব, কারণ তোমাদের হাতে শীট নাই, তাই তো? আজকে লেকচার শীটটা আমি কি মোর্শেদকে দিয়ে দিব, তাই তো? ম্যাম পেয়েছি ম্যাম শীট। তুই কিভাবে পেয়েছো? ম্যাম ওই যে পিএলই দিয়েছিল ম্যাম, ও আচ্ছা, পিএলই আমাকে রেগুলার শেয়ার ব্যাচে। করেছিল ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা সবাই পেয়ে গেছো, তাই না? জি লেকচার ম্যাম। শীটটা তোমাদের কাছে আছে। জি আচ্ছা, ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, লেকচার শীটে দিয়েছো ভালো কথা, কিন্তু এমনিতে নরমালি কিন্তু রেগুলার ব্যাচ আর ফ্রাইডে ব্যাচ কিন্তু আলাদা থাকবে। হ্যাঁ, জি ম্যাম। রেগুলার ব্যাচের কোনো স্টুডেন্ট কিন্তু ফ্রাইডে ব্যাচে ক্লাস করতে পারবে না, ফ্রাইডে ব্যাচের কোনো স্টুডেন্ট রেগুলার ব্যাচে ক্লাস করতে পারবে না। জি ম্যাম। হ্যাঁ, আমার কোর্সের জন্য কারণ একটু প্রবলেম আছে, সিস্টেম একটু প্রবলেম আছে, এই কারণে যে আসলে একই কোশ্চেনে পরীক্ষা হয় অনেক সময়, কাজেই হচ্ছে এটা কিন্তু একটু প্রবলেম। রেগুলার ব্যাচ এবং ফ্রাইডে ব্যাচ ম্যাম দুটো আমরা এমনি আলাদা তো ব্যাচ। ম্যাম রেগুলারের সাথে ক্লাস করতে পারি না, আর আমাদের সাথে ওরা আসে না ম্যাম। তো ম্যাম আমরা হ্যাঁ, আলাদাই আছি ম্যাম, পুরাই ঠিক আছে, সেপারেটেড। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে একটা বাস্তব উদাহরণ দেখি যে হচ্ছে এখানে ওয়াই মাইনাসটা হচ্ছে একটা হাইড্রক্সিল গ্রুপ। দেখো তোমাদের স্ক্রিনের মধ্যেই লেখা আছে, হাইড্রক্সিল গ্রুপটা হচ্ছে ওয়াই মাইনাস এবং মিথাইল ব্রোমাইড এটা হচ্ছে আর এক্স। ঠিক আছে, এখন হাইড্রক্সিল গ্রুপ এখন কার্বনকে ইলেকট্রন দিতে চাচ্ছে এবং কার্বন তার সাথে যুক্ত ব্রোমিনকে ব্রোমাইড আয়ন হিসেবে ছেড়ে দিতে চাচ্ছে। সো এখানে একটা ট্রানজিশন স্টেট আছে। ট্রানজিশন স্টেটে দেখো এই যে হাইড্রক্সিল গ্রুপ এটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ, আর ব্রোমিনটা ব্রোমাইড আয়ন হিসেবে এটাও পার্শিয়াল নেগেটিভ চার্জ হিসেবে আছে ট্রানজিশন স্টেটে। পরবর্তীতে ওএইচটা কার্বনের সাথে যুক্ত হয়ে যায় এবং ব্রোমিনটা ব্রোমাইড আয়ন হিসেবে বের হয়ে যায়। তোমরা কি মিলাতে পারছো ওটার সাথে? জি ম্যাম, মিলাতে পারছি। ওকে, মানে এই টাইপেরই হয়। একটা মোটামুটি বাস্তব উদাহরণ দিয়ে একটা বোঝানো হলো যে এরকম টাইপেরই হয়, এক্স ওয়াই জেড দিয়ে না, মানে হচ্ছে একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা বুঝাই দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা পড়বো যে ইনভার্সন অফ কনফিগারেশন, যেটা আমি বলছিলাম যে SN2 মেকানিজমের একটা প্রপার্টি হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। সেই ইনভার্সন অফ কনফিগারেশন শো করে। তো হোয়াট ইজ ইনভার্সন অফ কনফিগারেশন ডিটেইলে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, এখন জি আমার একটা ম্যাম। ক্লাস আছে, তো হচ্ছে আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা পড়াশোনা করবে বাসায় একটু, তাহলে হচ্ছে জিনিসটা ইজিয়ার হবে, কোনো সমস্যা হবে না আশা করি। জি ঠিক ম্যাম। আছে, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ নেক্সট শুক্রবারে দেখা হবে। ঠিক আছে ম্যাম। ওকে।